সিরিয়ায় রুশ সামরিক সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যান করল আসাদ বিরোধী বিদ্রোহী গোষ্ঠী। সন্ত্রাস দমনে সফল হলে আগাম নির্বাচন দিতে রাজি আসাদ। আল-আকসা মসজিদে সার্বক্ষণিক নজরদারির প্রস্তাব ইসরায়েলের নতুন চক্রান্ত, বলছে ফিলিস্তিন। সংঘর্ষে আবারও এক ফিলিস্তিনি নিহত। অস্ত্র মজুত বন্ধ না করলে ভারতে হামলার হুঁশিয়ারি নওয়াজের। সীমান্তে বিএসএফ ও পাক সেনাদের মধ্যে গুলি বিনিময় অব্যাহত। এবং শরণার্থী সমস্যা মোকাবেলায় 17টি পরিকল্পনায় একমত ইউরোপ ও বলকান নেতারা। ভাগ্যান্বেষণে যাওয়া অভিবাসীদের দেশে ফেরত পাঠাতে চান মার্কেল। আন্তর্জাতিক সময় আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু। সিরিয়ায় আইএস দমনে রাশিয়ার দেয়া সামরিক সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দেশটির আসাদ বিরোধী বিদ্রোহী গোষ্ঠী ফ্রি সিরিয়ান আর্মি। যদিও সিরিয়া সংকট সমাধানে রাশিয়াকে মিশরের কায়রোতে বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছে তারা। এদিকে সিরিয়ায় চলমান সংকট সমাধানে দেশটির জনগণের স্বার্থে প্রথমবারের মতো আগাম নির্বাচন দেওয়ার পাশাপাশি প্রয়োজনে পদত্যাগ করতেও প্রস্তুত বলে জানিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তবে সেক্ষেত্রে সন্ত্রাসবাদ দমনই তার মূল লক্ষ্য বলে জানিয়েছে মস্কো। শনিবার টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে সিরিয়ায় আইএস দমনে প্রয়োজনে দেশটির পশ্চিমা সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী ফ্রি সিরিয়ান আর্মি এফএসএ কে সামরিক সহায়তার প্রস্তাব দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রুশ পররাষ্ট্রমন্ত্রীর এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সংকট সমাধানে এফএসএ রাশিয়াকে মিশরের কায়রোতে বৈঠক আয়োজনের প্রস্তাব দিলেও রোববার আইএস দমনে রুশ সামরিক সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যান করে সিরিয়ার এই বিদ্রোহী গোষ্ঠীটি। রোববার এফএসএর এক মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি তাদের এক প্রতিবেদনে জানায়, প্রেসিডেন্ট আসাদ যখন ক্ষমতায় টিকে থাকতে নিজ দেশের সাধারণ জনগণকে হত্যা করছে, তখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে প্রত্যক্ষ সমর্থন দেওয়ার পাশাপাশি সব ধরনের সহায়তা প্রদান করছেন। আর এ অবস্থায় পুতিনকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না বলে বিবিসিকে জানায় এফএসএর ওই মুখপাত্র। এদিকে সিরিয়ার চলমান সংকট সমাধানে প্রয়োজনে আগাম নির্বাচন দেওয়ার পাশাপাশি প্রথমবারের মতো পদত্যাগ করতেও প্রস্তুত বলে রুশ গণমাধ্যমকে জানায় প্রেসিডেন্ট আসাদ। যদিও সন্ত্রাস দমনই আসাদের এই মুহূর্তে প্রধান লক্ষ্য এবং এক্ষেত্রে সফল হলেই কেবল তিনি আগাম নির্বাচন দেবেন বলে জানিয়েছে মস্কো। সম্প্রতি সিরিয়া সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমকে একথা জানান রুশ আইন প্রণেতা সের্গেই গ্যাভরিলভ। প্রেসিডেন্ট আসাদের প্রথম লক্ষ্য সিরিয়ায় সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে জয়লাভ করা, আর এরপরই দেশে পার্লামেন্ট বা প্রেসিডেন্ট নির্বাচন দেয়া। তবে আমি বলতে চাই, সবার আগে আমাদেরকে যা করতে হবে তা হলো সিরিয়ায় দীর্ঘমেয়াদে শান্তি প্রতিষ্ঠা করা। রাশিয়া, চীন, ইরান, কিউবা, ভেনেজুয়েলা সবার উচিত সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় এবং অর্থনৈতিক পুনর্গঠনে দেশটির জনগণকে সহায়তা করা। এদিকে সিরিয়া সংকট সমাধানে পশ্চিমাদের পাশাপাশি সিরিয়া এবং এর মিত্র রাষ্ট্র রাশিয়ার নিজ নিজ অবস্থান থেকে কিছুটা নমনীয় আচরণ লক্ষ্য করা গেলেও প্রেসিডেন্ট আসাদের পদত্যাগের বিষয়ে এখনো অনড় অবস্থানে রয়েছে সৌদি আরব। রোববার মিশরের কায়রোতে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে সিরিয়া সংকট সমাধানে কিছুটা অগ্রগতি হয়েছে স্বীকার করলেও এক্ষেত্রে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের কোনো ভূমিকা থাকতে পারবে না বলে আবারও সাফ জানিয়ে দেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের। অন্যয় কর্মকার, সময় সংবাদ। ইরাকের রামাদিতে প্রথমবারের মতো আইএস জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এসব হামলায় বেশ কয়েকজন আইএস জঙ্গি নিহত হওয়ার খবর জানালেও সঠিক সংখ্যাটি জানাতে পারেনি গণমাধ্যম। রামাদিতে আইএসের প্রধান কার্যালয় হিসেবে পরিচিত কাবিসা শহরেও বিমান হামলা চালায় তারা। এতে 9 জঙ্গি নিহত হওয়ার খবর জানা গেছে। এই হামলায় জঙ্গিদের 2টি ট্যাঙ্ক সহ 4টি সাজোয়া যান ধ্বংস হয় বলে দাবি ইরাকি বাহিনীর। ইরাকে আইএসের হাত থেকে জিম্মিদের উদ্ধারে মার্কিন সেনা ও কুর্দি বাহিনীর অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছে কুর্দিস্তানের আঞ্চলিক নিরাপত্তা কাউন্সিল। অভিযানে অংশ নেয়া এক সেনা সদস্যের হেলমেটে লাগানো ক্যামেরায় ধারণ করা হয় এই অভিযানের ভিডিও। ভিডিওর সঙ্গে প্রকাশিত বিবৃতিতে কুর্দিস্তানের আঞ্চলিক নিরাপত্তা কাউন্সিল জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা 2টার দিকে আইএস নিয়ন্ত্রিত হাউইজা এলাকায় চালানো হয় এই অভিযান। এতে অংশ নেন 48 কুর্দি পেশমার্গা যোদ্ধা ও 30 জন মার্কিন সেনা সদস্য। অভিযানে যৌথ বাহিনীর হাতে নিহত হয় 20 আইএস সদস্য। আটক করা হয় 6 জন জঙ্গিকে। জিম্মি অবস্থা থেকে উদ্ধার করা হয় 69 জনকে। জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে আহত হন 3 জন কুর্দি যোদ্ধা।
দেখছেন আন্তর্জাতিক সময়। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী তাইজ উপকূলে রকেট হামলা চালিয়ে সৌদি আরবের একটি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে হাউথি বিদ্রোহীরা। রোববার এই ঘটনার পরপর ইয়েমেনের উপকূলীয় এলাকাগুলোতে বিমান হামলা জোরদার করেছে সৌদি জোট। রাজধানী সানায় জোটের বিমান হামলায় নিহত হয় 3 শিশু সহ 4 জন। সাদা প্রদেশেও গোলাবর্ষণ করে জোট। মাজদ এলাকায় একটি আবাসিক এলাকায় জোটের হামলায় এক শিশু সহ নিহত হয় তার মা। এছাড়া রাজেহ প্রদেশেও জোটের বিমান হামলায় হতাহতের ঘটনার খবর জানিয়েছে ইরানের গণমাধ্যম প্রেস টিভি। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। দীর্ঘ 11 বছর পর নিজ জন্মভূমিতে ফিরলেন পাকিস্তানে হারিয়ে যাওয়া ভারতীয় মেয়ে গীতা। বিমানবন্দরে ফুলেল অভ্যর্থনা। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। আলেক্সা মসজিদ এলাকায় সার্বক্ষণিক নজরদারির প্রস্তাবকে একটি নতুন চক্রান্ত হিসেবে উল্লেখ করেছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি। ইসরায়েলের অধিকৃত অঞ্চলগুলোতে চলমান সংঘর্ষে গত 1 মাসে ইসরায়েলি পুলিশ অন্তত 1000 ফিলিস্তিনিকে আটক করেছে বলে দাবি ইরানি গণমাধ্যম প্রেস টিভির। এদিকে সর্বশেষ সহিংসতার ঘটনায় ইসরায়েলি সেনার উপর ছুরি হাতে হামলার অভিযোগে এক ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা করেছে পুলিশ। রোববার পশ্চিম তীরের শহর হেব্রনে ইসরায়েলি পুলিশ ও ফিলিস্তিনি আন্দোলনকারীদের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালীন আন্দোলনকারীদের ব্যাপক মারধর করে পুলিশ। এরই মধ্যে পুলিশের গুলিতে এক ফিলিস্তিনি নারী নিহত হওয়ার ঘটনায় সহিংসতা চরমে পৌঁছে। পুলিশের দাবি, ওই নারী ছুরি হাতে ইসরায়েলি সেনার উপর হামলা চালায়। আল আকসায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে জেরুজালেম ও অবরুদ্ধ গাজাতেও ছড়িয়ে পড়ে আন্দোলন ও সংঘর্ষ। চলমান আন্দোলনে গত 1 মাসে ইসরায়েলি পুলিশ কমপক্ষে 1000 ফিলিস্তিনিকে আটক করেছে বলে জানায় ইরানি গণমাধ্যম প্রেস টিভি। এই পরিস্থিতিতে শনিবার আল আকসায় স্থিতাবস্থা রক্ষায় মার্কিন মধ্যস্থতায় জর্ডান ও ইসরায়েলের মধ্যে সার্বক্ষণিক নজরদারির বিষয়ে যে চুক্তি হয়েছে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ফিলিস্তিনের সাধারণ মানুষ। ইহুদিদের আল আকসায় প্রবেশে কোনো বাধা নেই, অথচ মুসলমানদের বয়স বেঁধে দেয়া হচ্ছে বারবার। এই বিষয়ে কোনো কথা বলছে না কেউ। কি নজরদারি হচ্ছে, কেন হচ্ছে, এতে আমাদের কি লাভ হবে, কিছুই তো স্পষ্ট নয়। আল আকসায় স্থিতাবস্থা বজায় থাকবে কি থাকবে না সে বিষয়ে সরাসরি কোনো চুক্তি না করে কেবল নজরদারির বিষয়ে কেন চুক্তি করা হলো বুঝতে পারছি না। এই বিষয়ে ক্ষোভ জানিয়েছেন ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রীও। তার মতে ভিডিও নজরদারির মধ্য দিয়ে নতুন এক ফাঁদ পেতেছে ইসরায়েলি প্রশাসন। এই সিদ্ধান্তের কোনো মানেই বুঝতে পারছি না। ভিডিও নজরদারি চালু করলেই সংঘর্ষ বন্ধ হবে, তাই কি? আমার তো মনে হয় আন্দোলনকারীদের চিহ্নিত ও আটক করতে নতুন কৌশল অবলম্বন করলো তেল আবিব। এ প্রসঙ্গে ফিলিস্তিনের প্রধান আলোচক সাইব এরাকাত গণমাধ্যমকে জানান, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে বলেছেন, এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানানোর মধ্য দিয়ে সংঘর্ষের মূল কারণ এড়িয়ে যাচ্ছে আন্তর্জাতিক মহল। এদিকে সাধারণ ইসরায়েলিদের একাংশ চাইছে ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি আলোচনায় বসুক তাদের সরকার। রোববার সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী ইসহাক রাবিনের হত্যাকাণ্ডের 20 বছর স্মরণে শোক মিছিলে অংশ নেওয়া হাজার হাজার ইসরায়েলি দাবি জানায়, দুদেশের এখনই উচিত ঘৃণা পরিহার করে শান্তি প্রতিষ্ঠায় পদক্ষেপ নেওয়া। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। অস্ত্র মজুত বন্ধ না করলে ভারতে প্রয়োজনে হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। যুক্তরাষ্ট্র সফরে ইউএস ইনস্টিটিউট অব পিসে দেয়া বক্তব্যে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের এই অবনতির জন্য ভারতকে দায়ী করেন তিনি। এদিকে সোমবার চতুর্থ দিনের মতো কাশ্মীর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও পাকিস্তান রেঞ্জার্সের মধ্যে গুলি বিনিময় অব্যাহত রয়েছে। সোমবার সকালেও কাশ্মীর সীমান্তের সাকারগড় সেক্টরে বিএসএফ ও পাকিস্তান রেঞ্জার্সের মধ্যে গুলি বিনিময় হয়। সাম্বা ও কাটোয়া এলাকার পরিস্থিতিও সংঘাতময়। সীমান্তে দুই পক্ষের মধ্যে টানা 4 দিনের সংঘর্ষে নতুন করে 6 ভারতীয় বেসামরিক নাগরিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। পাকিস্তান দাবি করেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ছোড়া গুলিতে তাদের 2 নাগরিক নিহত ও কমপক্ষে 11 জন আহত হয়েছে। বিএসএফ এর এক কর্মকর্তা জানান, রাতভর তাদের 30টিরও বেশি নিরাপত্তা চৌকি লক্ষ্য করে গুলি ও মর্টার শেল ছুড়ে পাকিস্তানি সেনারা। পাকিস্তানের অভিযোগ, চলতি বছরে ভারত কমপক্ষে 400 বার অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে।
এই পরিস্থিতিতে জীবনের নিরাপত্তা চেয়ে সরকারের কাছে দাবি জানিয়েছে কাশ্মীরের ভারতীয় অংশের বাসিন্দারা। প্রাণ ভয়ে অনেকে গ্রাম ছেড়ে চলে যেতে শুরু করেছে বলেও জানা গেছে। গতরাতে মর্টার হামলায় গ্রামের অর্ধেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক গবাদি পশু মারা গেছে। আমাদের জীবনের নিরাপত্তা দরকার, অন্ততপক্ষে সরকার আমাদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করুক। দিনের বেলা কাজকর্ম করতে পারি না, রাতে ঘুমোতে পারি না, বাচ্চা কাচ্চা পরিবারের কথা ভেবে দুশ্চিন্তায় অস্থির হয়ে যাচ্ছি। তাদের কোথায় রাখবো, কিভাবে তাদের রক্ষা করব? এদিকে ভারত যদি সামরিক শক্তি বাড়াতে থাকে তাহলে প্রয়োজনে হামলা চালানোর হুমকি দিয়েছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। যুক্তরাষ্ট্র সফরে ইউএস ইনস্টিটিউট অফ পিসে দেয়া বক্তব্যে তিনি বলেন, ক্ষমতায় আসার পর মোদির শপথ অনুষ্ঠানে যোগ দেয়া সহ ভারতের সঙ্গে সম্পর্ক উষ্ণ করতে বেশ কিছু উদ্যোগ নিয়েছিলেন তিনি, কিন্তু ভারত বারবারই শান্তি স্থাপনে পাকিস্তানের আহ্বান উপেক্ষা করেছে বলেও অভিযোগ করেন তিনি। আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে ভারত তার অস্ত্র ভান্ডার বাড়িয়েই চলেছে। তারা বিপজ্জনক সামরিক নীতি গ্রহণ করেছে। ভারতের এসব কার্যক্রম পাকিস্তানকে পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য করছে। 2003 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি হয়, কিন্তু সেই চুক্তি না মেনে প্রায় দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। মমতাজ মোস্তফা, সময় সংবাদ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে 11 বছর পর নিজের জন্মভূমিতে ফিরলেন পাকিস্তানে হারিয়ে যাওয়া ভারতীয় মেয়ে গীতা। ডিএনএ পরীক্ষার ফল প্রকাশের পর তাকে ভারতে পাঠাতে রাজি হয় পাকিস্তান সরকার। নয়াদিল্লি বিমানবন্দরে নামার পরই পরিবারের সদস্যরা ফুল দিয়ে গীতাকে বরণ করে নেন। পরনে তার পাকিস্তানি স্যুট, আদব কায়দাও পাকিস্তানি। দিল্লি বিমানবন্দর থেকে যখন লাল সাদা কামিজ পরা মেয়েটি হাত নাড়তে নাড়তে বের হয়ে আসেন, তখন তার চোখে মুখে খুশির ঝিলিক। মুখে কথা বলতে না পারলেও হাসি দিয়ে সবাইকে ফিরিয়ে দেন অভিবাদন এবং ধন্যবাদ। 10 বছর আগে একদিন 7-8 বছরের গীতাকে লাহোর স্টেশনের সমঝোতা এক্সপ্রেস থেকে উদ্ধার করে পাকিস্তানি রেঞ্জাররা। মুখ ও বধির গীতার পরিচয় তখন কেউই জানত না। পাকিস্তানি স্বেচ্ছাসেবী সংস্থা এধি ফাউন্ডেশনের আশ্রয়ে বড় হতে থাকে সে। হঠাৎ একদিন মোবাইলে ভারতের মানচিত্র দেখে চনমনে হয়ে ওঠেন গীতা। তারপর সবাই জানতে পারেন গীতা আসলে ভারতীয়। 3 বছর আগে ভারত সফরের সময় পাকিস্তানের মানবাধিকার কর্মী ও সাবেক মন্ত্রী আনসার বার্নি প্রথম গীতার প্রসঙ্গটি আলোচনার টেবিলে তুলে আনেন। এমনকি ফেসবুকেও তিনি গীতার আসল বাবা মায়ের পরিচয় জানার বহু চেষ্টা করেন। সবশেষ বাজরাঙ্গি ভাইজান মুক্তির পর গীতার খোঁজ পায় ভারতীয় মিডিয়া। গণমাধ্যমে তার ছবি দেখে বিহারের জনার্দন মাহাতো গীতাকে নিজের মেয়ে বলে দাবি করেন। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে অবশেষে গীতাকে ভারতে পাঠায় পাকিস্তান। ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ নিজে গীতার সাথে দেখা করেন। আর এখন ডিএনএ পরীক্ষার ফলাফল এলেই ঘরের মেয়েকে আবারও ঘরে ফিরিয়ে নিতে পারবেন তার বাবা মা। সাধারণ ভারতীয়রা বলছেন, রাজনৈতিক পর্যায়ে যতই বৈরিতা থাকুক না কেন, গীতাকে ফেরত পাঠিয়ে মানবিকতার পরিচয় দিয়েছে পাকিস্তান। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। আবারও পাকিস্তানি শিল্পীদের একটি অনুষ্ঠানে হামলার চেষ্টার সময় শিবসেনার 4 সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার গুড়গাঁওয়ে মুক্তমঞ্চে লাহোরের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি দলের নাটক চলছিল। হঠাৎ পাকিস্তান বিরোধী স্লোগান দিতে দিতে এগিয়ে যায় কয়েকজন তরুণ। প্রত্যক্ষদর্শীরা জানান, দর্শকরাই বিপদ টের পেয়ে হামলাকারীদের হাত থেকে শিল্পীদের বাঁচান। তাদের সহায়তায় কট্টর হিন্দুত্ববাদী সংগঠনটির 4 সদস্যকে আটক করে পুলিশ। শরণার্থী সমস্যা মোকাবেলায় ব্রাসেলসে অনুষ্ঠিত বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন ও বলকান রাষ্ট্রগুলোর নেতারা 17টি পরিকল্পনার বিষয়ে একমত হয়েছেন। গ্রিস থেকে পশ্চিম বলকান পর্যন্ত পথের অভ্যর্থনা কেন্দ্রগুলোতে 1 লাখ শরণার্থী ধারণ ক্ষমতার জন্য অবকাঠামো গড়ে তোলা হবে বলে জানান ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যাক ক্লদ। এদিকে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভাগ্যান্বেষণে যাওয়া মানুষদের অবৈধ অভিবাসী আখ্যা দিয়ে তাদের ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। জীবনের ঝুঁকি নিয়ে শরণার্থীদের ইউরোপ যাত্রা থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। রোববারও স্লোভেনিয়া প্রবেশ করে হাজারো শরণার্থী। এভাবেই মাইলের পর মাইল পায়ে হেঁটে এক শরণার্থী শিবির থেকে আরেক শিবিরে যায় তারা। থেমে নেই সমুদ্রপথে ইউরোপ যাত্রাও।
আর এ যাত্রায় রোববারও লিবীয় উপকূলে ভেসে আসা 14টি মৃতদেহ উদ্ধার করে রেড ক্রস কর্মীরা। ধারণা করা হচ্ছে 140 জন অভিবাসীকে নিয়ে গ্রিসের উদ্দেশ্যে যাত্রা করা একটি নৌকাডুবিতে এদের মৃত্যু হয়। শরণার্থী সংকটের চিত্র যখন বদলাচ্ছেই না, তখন এ সংকট মোকাবেলায় রোববার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জন ক্লদ জাঙ্কারের আহ্বানে জরুরি বৈঠকে যোগ দেন অস্ট্রিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, মেসিডোনিয়া, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, রোমানিয়া, সার্বিয়া ও স্লোভেনিয়ার নেতারা সহ শরণার্থীদের নিয়ে কাজ করা সংগঠনগুলো। বৈঠকে শরণার্থী সমস্যা মোকাবেলায় 17টি বিষয়ে একমত হন নেতারা। স্লোভেনিয়া সীমান্তে এক সপ্তাহের মধ্যে আরও 400 ইইউ পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। সোমবার এক সংবাদ সম্মেলনে বৈঠকের বিষয়ে জানান জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জন ক্লদ জাঙ্কার। এ সংকটের সমাধান অলৌকিকভাবে হবে না। সীমান্ত বন্ধ করে দেওয়াটা দীর্ঘমেয়াদী কোনো সমাধান নয়। সংহতি ও দায়িত্বশীলতার মধ্য দিয়ে ইউরোপের রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক ও আইনগত সহযোগিতার মাধ্যমে এ সমস্যার সমাধান করতে হবে। এই সংকট মোকাবেলা ইউরোপের জন্য একটি পরীক্ষা। এর মোকাবেলায় আমাদের আরও পদক্ষেপ নিতে হবে। বিভিন্ন বিষয়ের সঙ্গে আমরা এও আলোচনা করেছি যে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যারা এসেছে তাদের দেশে ফেরত পাঠাতে দেশগুলোর সরকারের সঙ্গে আমরা আলোচনা করব। এদিকে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেছেন, সীমান্ত বন্ধ করে দেওয়ার কোনো ইচ্ছে তার নেই। ব্রাসেলসে বৈঠকের পর সোমবার এক সংবাদ সম্মেলনে এমনটি জানান স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী মিরো কেরার। রোববার বৈঠকে অংশ নেওয়ার আগে তিনি বলেছিলেন, জার্মানি ও অস্ট্রিয়া সীমান্ত বন্ধ করলে স্লোভেনিয়াও সীমান্ত বন্ধ করে দেবে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। হংকংয়ে একটি যাত্রীবাহী ফেরি দুর্ঘটনায় অন্তত 124 জন আহত হয়েছেন। রোববার দেশটির ল্যান্টাও দ্বীপের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায় 174 জন যাত্রী নিয়ে ম্যাকাও থেকে হংকং যাওয়ার পথে দ্রুতগামী ওই যাত্রীবাহী ফেরিটি পানির নিচে একটি বস্তুর সঙ্গে ধাক্কা খেলে এর তলা ফেটে ভেতরে পানি ঢোকা শুরু হয়। বিদ্যুৎহীন হয়ে পড়ে পুরো ফেরি। খবর পেয়ে নৌ পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘন্টা ধরে চলা এই উদ্ধার অভিযানে একে একে ডুবন্ত ফেরিটি থেকে বের করে আনা হয় এর 1.5 শতাধিক যাত্রীকে। আহতদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এর আগে 2013 সালেও একই ধরনের ফেরি দুর্ঘটনায় আহত হন বহু যাত্রী। কানাডায় একটি পর্যটকবাহী নৌকাডুবির ঘটনায় অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হন আরও অনেকে। রোববার দেশটির ভ্যাঙ্কুভার দ্বীপের টোফিনো এলাকার কাছে এই দুর্ঘটনায় ঘটে বলে জানায় দেশটির কোস্টগার্ড এবং উদ্ধারকর্মীরা। বার্তা সংস্থা এপি জানায়, তিমি মাছ দেখার জন্য ব্যবহৃত ওই নৌকাটিতে করে 27 জন পর্যটক সাগর ভ্রমণে বের হলে হঠাৎ নৌকা ডুবে এই দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে 9 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় স্থানীয় গণমাধ্যম। তবে ঠিক কী কারণে নৌকাটি ডুবে যায় সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। উদ্ধার অভিযান এখনও চলছে বলে জানিয়েছে কোস্টগার্ড। পোল্যান্ডে পার্লামেন্ট নির্বাচনে জয় পেল রক্ষণশীল ও ইউরোপ সংশয়ী দল ল অ্যান্ড জাস্টিস পার্টি। ভোট গণনায় 460 আসনের মধ্যে 242 আসনে জয়ী হয়ে এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে তারা। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ল অ্যান্ড জাস্টিস পার্টির বিজয়ের মূল কারণ হচ্ছে দলটি নিম্নবিত্তদের জন্য সহজ ও সুনির্দিষ্ট পদক্ষেপের কথা ঘোষণা করেছে। একই সঙ্গে পোল্যান্ডে শরণার্থী গ্রহণের বিপক্ষেও দলটি। সম্প্রতি পোল্যান্ড সরকার 7,000 শরণার্থী নেবার ঘোষণা দিলে ল অ্যান্ড জাস্টিস পার্টির প্রধান জোর্সলো ক্যাগজিংস্কি এর বিরোধিতা করেন। তিনি মন্তব্য করেন, শরণার্থীরা তাদের সঙ্গে দুরারোগ্য রোগ ব্যাধি বয়ে আনবে। ক্যাগজিংস্কির এই মন্তব্যে সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে। শেষ হয়েছে তানজানিয়ার প্রেসিডেন্ট ও পার্লামেন্টারি নির্বাচনের ভোট গ্রহণ। সোমবার এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে গণমাধ্যম। দেশটির মোট 47 লাখ ভোটারের মধ্যে 57% ভোটার এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে বলে জানানো হয় দেশটির নির্বাচন কমিশনের পক্ষ থেকে। স্থানীয় সময় রোববার সকাল 7টা থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে এই ভোট গ্রহণ। নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন ক্ষমতাসীন ও বিরোধী দলের প্রেসিডেন্ট পদপ্রার্থীরা।
ভারত, পাকিস্তান ও আফগানিস্তানে সোমবার 7.7 মাত্রার শক্তিশালী ভূকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পে পাকিস্তানি 13 জন মারা গেছে বলে খবর জানিয়েছে গণমাধ্যমগুলো। স্থানীয় সময় দুপুর 2:30টার দিকে দিল্লি, কাশ্মীর, হরিয়ানা ও পাঞ্জাবে এই ভূমিকম্প অনুভূত হয়। দিল্লিতে সময় মানুষজন অফিস ও বাড়ির বাইরে বেরিয়ে আসে। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো জানা যায়নি। ভূমিকম্পের উৎপত্তিস্থল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে। পাকিস্তানেও একই সময়ে ভূমিকম্প অনুভূত হয়, যার স্থায়িত্ব ছিল 40 সেকেন্ড। ভারতের শীর্ষ সন্ত্রাসী ছোটা রাজনকে ইন্দোনেশিয়ার বালিতে গ্রেপ্তার করা হয়েছে। 2 দশক ধরে পালিয়ে বেড়ানো ছোটা রাজান রোববার সিডনি থেকে বালি বিমানবন্দরে এসে পৌঁছায়। সে বালিতে যেতে পারে এমন খবর আগেই অস্ট্রেলীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছিল। সেই তথ্যের ভিত্তিতে রাজানকে বিমানবন্দরে আটক করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল আটককৃত ব্যক্তি ছোটা রাজান নয়, বরং সিরিয়াল কিলার সায়ানিট মোহান। কিন্তু পরে তার পরিচয় নিশ্চিত করে ভারতীয় গোয়েন্দারা। ছোটা রাজান ভারতীয় শীর্ষ সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের অন্যতম সহযোগী। 1995 সালে ইন্টারপোল তাকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে। তারপর থেকেই অস্ট্রেলিয়ায় সে আত্মগোপন করেছিল বলে বিভিন্ন সময় গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে। ইন্দোনেশিয়ার সালাওয়েসি দ্বীপের একটি পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 12 জন মারা গেছেন। এই ঘটনায় দগ্ধ হয়েছেন আরো অন্তত 32 জন। রোববার দ্বীপের উত্তরাঞ্চলীয় এলাকা মানাডোর একটি পানশালার 2য় তলায় আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় 3য় তলায় আটকা পড়েন অনেকে। পরে দমকল বাহিনীর সদস্যদের সহায়তায় উদ্ধার করা হয় তাদের। তীব্র ধোঁয়ায় দম বন্ধ হয়ে 12 জন মারা গেছেন বলে জানিয়েছে দমকল কর্তৃপক্ষ। তবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি তারা। যুক্তরাষ্ট্রের টেক্সাসের পর এবার রাজনৈতিক আশ্রয়ের দাবিতে লুইজিয়ানায় আমরণ অনশন করছে 10 বাংলাদেশি বন্দী। এদিকে ডিটেনশন সেন্টার থেকে মুক্ত হয়ে এসে 3 বাংলাদেশি মানব পাচারকারীদের শাস্তির দাবি জানিয়েছে। এভাবে দেশান্তরী হওয়ার চেয়ে দেশে সাধারণ জীবনযাপন অনেক ভালো বলে মন্তব্য তাদের। নিউ ইয়র্কের মানবাধিকার সংগঠনগুলোর দাবি, বাংলাদেশের সিলেট এবং রাজধানীতে মানব পাচারকারীরা বেশি সক্রিয়। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিস্টুল পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয়ের দাবিতে টেক্সাসের এল পাসো ডিটেনশন সেন্টারে বাংলাদেশিদের অনশন শেষ হতে না হতেই এবার বেরিয়ে এলো বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে মানব পাচারের নতুন তথ্য। রাজনৈতিক আশ্রয় প্রার্থনা বাতিল হওয়া অনশনকারীদের প্রত্যেকেই দালালের মাধ্যমে গড়ে প্রায় 25 লাখ টাকার বিনিময়ে অবৈধ পথে আসে যুক্তরাষ্ট্রে। আমি তো মনে করেন আসছিলাম বাংলাদেশ থেকে দুবাই থেকে সাও পাওলো থেকে আর্জেন্টিনা থেকে বলিভিয়া থেকে ব্রাজিল থেকে আবার মনে করেন বিভিন্ন দেশ, পেরু, ইকুয়েডর। এখনো অনেক মানুষ রাস্তার মধ্যে আছে। কেউ যাতে এই রুটে না আসে আমি তাদেরকে আহ্বান করব। এই অবস্থায় মানব পাচারকারীদের বিরুদ্ধে সামাজিকভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সোসাইটি অফ নিউ ইয়র্ক সহ মানবাধিকার সংগঠনগুলো। এতদিন ওদের কাছে পাসপোর্ট ছিল না বলেই ওরা দেশে ওদের পাঠাইতে পারে না। এখন ওদের কাছে পাসপোর্ট দিবেন, এই পাসপোর্টের বিনিময়ে যদি ওদের দেশে পাঠাই দেওয়া হয় তাহলে ছেলেগুলি কি অবস্থা হবে? এই যে এই মানে ডেঞ্জারাস পথে যারা বাংলাদেশ থেকে যে আদমরা এই পাচার করতেছে লোকগুলিরে, এদেরকে আপনারা বন্ধ করুন। এদিকে লুইজিয়ানা অঙ্গরাজ্যের জেনা শহরে লাসালে ডিটেনশন সেন্টারে বেশ কয়েকদিন ধরে অনশন করছে 10 বাংলাদেশি সহ 14 জন বন্দী। তাদের মুক্তির বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠন ড্রাম। আমরা জানি না কি করে একটা লোককে ইমিগ্রেশন ডিটেনশনে 10 মাস, 1 বছর, 18 মাস, 2 বছর আটকে রাখে। এই প্রতিবাদে আসলে ওরা হ্যাঙ্গার স্ট্রাইক করছে। বাংলাদেশ কনসুলেটের মধ্যস্থতায় যে হ্যাঙ্গার স্ট্রাইক ভাঙা হয় এবং তাদের যে আশ্বাস দেওয়া হয়, আশ্বাসের কোনো লক্ষণ আমরা এল পাসোতে এখনো দেখছি না। যুক্তরাষ্ট্রে বিএনপিকে তৃতীয় স্তরের সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করায় ওই দলের পরিচয়ে রাজনৈতিক আশ্রয় প্রত্যাশীদের অধিকাংশের আবেদন নাকচ হয়ে যাচ্ছে। সম্প্রতি এমন আরও এক অভিবাসীর আবেদন নাকচ করে দেন টেক্সাস আদালত। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ব্রিটিশ ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান টকটকের ওয়েবসাইটে যে সাইবার আক্রমণ হয়েছে তাতে অন্তত 40 লাখ গ্রাহক ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। ব্যক্তিগত তথ্য চুরির পাশাপাশি একে ব্রিটেনের ইতিহাসের সবচেয়ে বড় সাইবার আক্রমণ হিসেবেই দেখছেন তারা।
ঘরে বসে ব্যাংক কিংবা শপিং মল সহ দৈনন্দিন জীবনের যাবতীয় কার্যক্রম সেরে নেওয়ার ব্যাপারে গ্রাহকদের আগ্রহের কমতি নেই। তাই জীবনযাত্রা সহজ করতে ঘরে ঘরে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে গেল কয়েক বছরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলো। কিন্তু ব্রিটিশদের কাছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো এখন আতঙ্কের অন্য নাম। কারণ সম্প্রতি এমনই একটি প্রতিষ্ঠান টকটকের ওয়েবসাইটে হয়েছে সাইবার আক্রমণ। এ কারণে অন্তত 40 লাখ গ্রাহকের নাম, ঠিকানা, ফোন নম্বর, ইমেল ঠিকানা, টকটক অ্যাকাউন্টের বিস্তারিত, ক্রেডিট কার্ড এবং ব্যাংকের বিস্তারিত তথ্য এরই মধ্যে হ্যাকারদের হাতে চলে যাওয়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে একই ধরনের আশঙ্কা বিশ্লেষকদের মনেও। এ ধরনের ভয়াবহ বিপর্যয় ঠেকাতে প্রতিষ্ঠানটির আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখা উচিত ছিল। শুধু এই প্রতিষ্ঠান নয়, বিশ্বের কোনো ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানই সাইবার আক্রমণের ঝুঁকির বাইরে নয়। গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা রক্ষায় প্রতিষ্ঠানগুলোর আরো সতর্ক হওয়া উচিত। এই ঘটনায় ভাবমূর্তি সংকটে পড়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি কমে গেছে শেয়ারের দামও। এবার গ্রাহক সংখ্যা কমার আশঙ্কায় বিশ্লেষকরা। দোষীদের খুঁজে বের করতে পারলে তাদের শাস্তির ব্যবস্থা করা উচিত, কারণ এতে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে টকটকের শেয়ারের দাম আরো কমবে, সেই সঙ্গে কমবে গ্রাহক সংখ্যাও। তাই তাদের উচিত এমনভাবে সমস্যার সমাধান করা যেন গ্রাহকরা খুব বেশি ক্ষতিগ্রস্ত না হয়। ব্রিটিশ মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে বিষয়টি খতিয়ে দেখছেন তারা। এদিকে টকটক কর্তৃপক্ষ বলছে এই প্রথম তাদের প্রতিষ্ঠানে এত শক্তিশালী সাইবার আক্রমণ হয়েছে। এ ক্ষতি পুষিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালানো হবে বলেও জানানো হয়েছে তাদের পক্ষ থেকে। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। রাশিয়ার যুদ্ধজাহাজ ও সাবমেরিন নিয়ে ভীত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। দেশটির আশঙ্কা রুশ সাবমেরিন ও যুদ্ধজাহাজগুলো সমুদ্রের নিচে ইন্টারনেট কেবল কেটে দিতে পারে। এতে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যোগাযোগ, তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রে মহা বিপর্যয় দেখা দেওয়ার আশঙ্কার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসে রোববার এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি মার্কিন গোয়েন্দারা উত্তর সাগর, উত্তর পূর্ব এশিয়া এবং যুক্তরাষ্ট্রের উপকূলে রুশ সাবমেরিনের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা গেছে। Soviet transition left very little room in the budget for the project. It's 393 feet in length. It can travel up. মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সাদ্দাম ও গাদ্দাফি বেঁচে থাকলে পৃথিবী আরও শান্তিপূর্ণ থাকত। রোববার সিএনএন-এর এক টক শোতে অংশ নিয়ে তিনি মন্তব্য করেন, মধ্যপ্রাচ্যের শক্তিশালী এই দুই নেতাকে হত্যা করে দেশটির অস্তিত্ব ধ্বংস করে দেওয়া হয়েছে। ট্রাম্প আরো বলেন, ইরাক এখন সন্ত্রাসীদের প্রশিক্ষণ ঘাঁটিতে পরিণত হয়েছে। লিবিয়াতে বিভিন্ন গোষ্ঠী একে অপরের সঙ্গে সংঘাতে লিপ্ত। ইরাক ও লিবিয়ার বর্তমান পরিস্থিতির চেয়ে সাদ্দাম ও গাদ্দাফির সময় ভালো ছিল বলেও উল্লেখ করেন এই ধনকুবের। Let's talk about, well, you don't think they're happening now? The world would be better off with Saddam Hussein. But you also recently said that ফোর্বসের তালিকায় বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি হয়েছেন জারা ফ্যাশনসের প্রতিষ্ঠাতা স্প্যানিশ বিলিয়নিয়ার আমানসিও ওর্তেগা। বিশ্বের শীর্ষ ধনী এই ব্যক্তির পোশাক খাতকে বিশ্বব্যাপী ফ্যাশনের পাওয়ার হাউস হিসেবে পরিচিতি দিয়েছেন। অন্যান্য জনপ্রিয় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো দেখে উৎসাহ পেয়েই তিনি প্রতিষ্ঠা করেন জারা ফ্যাশনস। এর মধ্য দিয়ে মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস এবং মেক্সিকোর কার্লোস স্লিমকে টেক্কা দিলেন ওর্তেগা। বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ $7,990 কোটি। কর্মী ছাঁটাইয়ের ঘোষণায় বিক্ষোভের 2 সপ্তাহ পর প্রতিষ্ঠান পুনর্গঠনের স্বার্থে শ্রমিক ইউনিয়নের সাথে বৈঠকে বসেছে এয়ার ফ্রান্স কর্তৃপক্ষ। প্যারিসে কড়া নিরাপত্তায় অনুষ্ঠিত এই বৈঠকে এয়ার ফ্রান্সের ট্রেড ইউনিয়ন কর্তৃপক্ষ জানায়, আলোচনার মাধ্যমে এয়ার ফ্রান্সের কর্মীদের আগের অবস্থানে ফিরিয়ে নিতে চান তারা। নানামুখী চাপের মধ্যে থাকলেও 2017 সালের মধ্যে সব প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠা সম্ভব বলেও জানান তারা। এ সময় ট্রেড ইউনিয়ন কর্তৃপক্ষ দাবি জানায়, 2017 সালের মধ্যে কর্মী সংখ্যা 2900-তে নামিয়ে আনার পরিকল্পনা সহ সব ধরনের কর্মী ছাঁটাই কার্যক্রম বাদ দেয়ার। জানুয়ারি পর্যন্ত চলবে এই আলোচনা। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে।
হারিকেন প্যাট্রিসিয়া দুর্বল হয়ে উপকূলীয় ঝড়ে পরিণত হলেও এর প্রভাবে এখনও টেক্সাস এবং লুইজিয়ানা অঙ্গরাজ্যে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। প্রবল বাতাস আর বৃষ্টিতে বিদ্যুৎহীন হয়ে পড়েছে টেক্সাসের প্রায় 14,000 বাসিন্দা। এছাড়াও তলিয়ে গেছে বহু রাস্তাঘাট ও রেল লাইন। হিউস্টন শহরের কয়েকটি এলাকায় 23 সেন্টিমিটার পর্যন্ত পানি রেকর্ড করা হয়েছে। এছাড়াও খারাপ আবহাওয়ার কারণে রোববার হিউস্টনের জর্জ বুশ বিমানবন্দরে 19টি ফ্লাইট বাতিল করা হয়। এর আগে শনিবারও বাতিল করা হয় অন্তত 30টি ফ্লাইট এবং বিলম্ব হয় 183টি। এছাড়াও ডালাস বিমানবন্দরেও বাতিল করা হয় শতাধিক ফ্লাইট। বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। সাদা তুষারে ঢেকে গেছে ভূস্বর্গ কাশ্মীর। বছরের প্রথম তুষারপাতের পর রোববার পীরগঞ্জল ও গুলমার্গের বিস্তীর্ণ এলাকা শুভ্র চাদরে ছেয়ে যায়। শনিবার থেকে জম্মু ও কাশ্মীরে হালকা থেকে অতি ভারী বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। তাপমাত্রা হঠাৎ কমে গেলেও আকস্মিক এই তুষার বৃষ্টিকে বাড়তি পাওনা হিসেবে দেখছেন বেড়াতে আসা পর্যটকরা। একে অপরের দিকে বরফের গোলা ছুড়ে তুষার উদযাপনে মেতে ওঠেন তারা। তুষারপাত মানের শীতের সূচনা, তাই অল্প দিনের মধ্যেই কাশ্মীরে কনকনে ঠান্ডা পড়বে বলে জানিয়েছেন স্থানীয়রা। মৃত্যুর কাছে হেরে গেলেন কলকাতা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায়। তার অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ দুই বাংলার সাংস্কৃতিক অঙ্গন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 50 বছর। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শুক্রবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রথিতযশা শিল্পী। 20 অক্টোবর এক সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত এই শিল্পী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এই হাসিমাখা মুখ এখন শুধুই ছবি। 2 দশক ধরে মঞ্চ, টেলিভিশন, বিশেষত সেলুলয়েডের জগৎ দাপিয়ে বেড়ানো পীযূষ গঙ্গোপাধ্যায় অসংখ্য ভক্তদের কাঁদিয়ে শুক্রবার মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 20 অক্টোবর হাওড়ার সাঁতরাগাছি সেতুর ওপর তার গাড়িটি দুর্ঘটনার কবলে পড়লে গুরুতর জখম হন পীযূষ। সেই থেকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, কিন্তু শরীরের বিভিন্ন অঙ্গ অকার্যকর হয়ে পড়ায় শেষ রক্ষা হয়নি। পীযূষের মৃত্যুর খবর শোনার সঙ্গে সঙ্গে শনিবার সকাল থেকেই বেহালার রায়বাহাদুর রোডের বাড়িতে জড়ো হতে শুরু করে মিডিয়া অঙ্গনের তারকাসহ হাজারো ভক্ত। সর্বস্তরে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ বাড়ির প্রাঙ্গণে রাখা হলে কান্নায় ভেঙে পড়েন সবাই। সেখান থেকে পীযূষের লাশ নিয়ে যাওয়া হয় দীর্ঘদিনের কর্মস্থল টেকনিশিয়ান স্টুডিওতে। সেখানে পশ্চিমবঙ্গের রাজ্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সরকারের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তার অভিনয় গুণে আমাদের যেমন মুগ্ধ করেছে, তেমনি তার ব্যবহারেও আমরা খুব খুশি ছিলাম। এত অমায়িক। আমি একজন আমার ভাইকে হারালাম, একটা বড় মাপের যুবক অভিনেতা, ভালো মানুষ অকালে চলে গেল। আমি এমন বহু লোকের সঙ্গে কথা বলেছি যারা। পীযূষের জন্ম 1965 সালের 2রা জানুয়ারি নারায়ণগঞ্জে। জন্মের পরপরই কলকাতায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন একসময়কার এই তুখর ফুটবলার। মঞ্চে খ্যাতি কুড়ানোর পর হেমেন্দ্র কুমার রায়ের আবার যক্ষের ধন ধারাবাহিক দিয়ে অভিনয় যাত্রা শুরু করেন পীযূষ। তার অভিনীত আলোচিত চলচ্চিত্রের তালিকায় রয়েছে ইত্যাদি। তার সফল পদচ্ছাপ। নমস্কার। নমস্কার। সময় সংবাদ, কলকাতা। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সিরিয়ায় রুশ সামরিক সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যান করল আসাদ বিরোধী বিদ্রোহী গোষ্ঠী। সন্ত্রাস দমনে সফল হলে আগাম নির্বাচন দিতে রাজি আসাদ। আল-আকসা মসজিদে সার্বক্ষণিক নজরদারির প্রস্তাব, ইসরায়েলের নতুন চক্রান্ত বলছে ফিলিস্তিন। সংঘর্ষে আবারও এক ফিলিস্তিনি নিহত। অস্ত্র মজুত বন্ধ না করলে ভারতে হামলার হুঁশিয়ারি নওয়াজের। সীমান্তে বিএসএফ ও পাক সেনাদের মধ্যে গুলি বিনিময় অব্যাহত। এবং শরণার্থী সমস্যা মোকাবেলায় 17টি পরিকল্পনায় একমত ইউরোপ ও বলকান নেতারা। ভাগ্যান্বেষণে যাওয়া অভিবাসীদের দেশে ফেরত পাঠাতে চান মার্কেল। এই ছিল আমাদের আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।